আসসালামু আলাইকুম। সলিউশন প্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা বরিশাল বোর্ড 2024 আলোচনা করব। সো শুরু করি আমরা। প্যাসেজটার প্রথমেই টাইগার্স নো অ্যাজ ফেরোশাস অ্যানিমালস। খেয়াল করে দেখেন, এই যে ফেরোশাস ওয়ার্ডের সাথে যদি ওইএস থাকে তাহলে সেটি অ্যাডজেক্টিভ। তাছাড়া ফেরোশাস মানে হচ্ছে হিংস্র বা ভয়ঙ্কর। সো বাঘেরা ভয়ঙ্কর প্রাণী হিসেবে পরিচিত। এখন কথা হচ্ছে যে এই যে টাইগার, সেখানে কিন্তু টাইগার নাই, আছে টাইগার, এস আছে, তার মানে প্লুরাল আছে। সো সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আমরা যদি কোনো একটা অক্সিলারি ভার্ব নিতে চাই তাহলে এম ইজ আর এর মধ্যে কোনটা নিব? সাধারণত আর নিব, কারণ আর হচ্ছে প্লুরাল। আরেকটা কথা সেটা হচ্ছে, ধরুন একটা সেন্টেন্স, আই ইট রাইস মানে আমি ভাত খাই। এই যে ইট মানে হচ্ছে খাওয়া, এই খাওয়ার কাজটা কে করতেছে? আই করতেছে। সো সাবজেক্ট যদি নিজে কাজ করতে পারে তাহলে সেটাকে অ্যাক্টিভ বলা হয়, কিন্তু সাবজেক্ট যদি কাজ না করতে পারে তাহলে সেটাকে প্যাসিভ বলে। সো দেখেন, বাঘেরা ভয়ঙ্কর প্রাণী হিসাবে বা হিংস্র প্রাণী হিসাবে পরিচিত। এখানে এই বাঘ কোনো প্রকার কাজ করছে না, এই ভার্বের কোনো প্রকার কাজ করছে না। এখানে বাঘের বিবরণ দিচ্ছে। এখানে যেরকম আয়ের বিবরণ না দিয়ে আয় কাজ করতেছে, এই জন্য অ্যাক্টিভ। আর যদি এখানে বাঘ কোনো কাজ করছে না, এই জন্য এই সেন্টেন্সটাকে বলা হয় প্যাসিভ ভয়েসে আছে। সো এখন যে বিষয়টা সেটা হলো, যদি দেখেন যে সাবজেক্ট কাজ করতে পারতেছে না, মানে প্যাসিভ স্ট্রাকচার, তাহলে আপনাকে অ্যামিজারের পরে ভার্বের V3 ইউজ করতে হবে। অ্যামিজারের মধ্যে যে কোনো একটা দিয়ে ভার্বের V3 করতে হবে যদি সেন্টেন্সটা পাস্টের কোনো ঘটনা না হয়ে থাকে। ওকে, খেয়াল করে দেখেন, যেহেতু টাইগার্স হচ্ছে প্লুরাল তাহলে আমরা আর নিব, অ্যামিজারের মধ্যে আমরা আর নিব, কারণ এম ইজ সিঙ্গুলার। আর এই ভার্বের যদি আমরা V3 করতে চাই তাহলে নো নিউ নন, তাহলে টাইগার্স আর নন অ্যাজ ফেরোশাস অ্যানিমালস। পরবর্তী সেন্টেন্স দেখি, বাট দে হার্ডলি কিল এনি অ্যানিমাল হোয়েন দে আর নট হাংরি। দেখেন, এখানে একটা বিষয় দেখেন, সেটা হচ্ছে হোয়েন যখন দুটো ক্লজকে কানেক্ট করে। ক্লজ বলতে কি বোঝায়? যে অংশের মধ্যে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকবে সেটাকে ক্লজ বলা হয়। যেমন এখানে দে হচ্ছে সাবজেক্ট, কিল হচ্ছে ভার্ব। ঠিক একই রকম এখানে দেখেন, দে হচ্ছে সাবজেক্ট আর আমার হচ্ছে আর হচ্ছে ভার্ব। তার মানে সাবজেক্ট আর ভার্ব যেহেতু আছে তার মানে এটা একটা ক্লজ। সো হোয়েনের আগে একটা ক্লজ দেখতে পাচ্ছি, হোয়েনের পরেও একটা ক্লজ দেখতে পাচ্ছি। এখন কথা হলো, এই দুটো ক্লজকে যুক্ত করেছে হোয়েন। এখন হোয়েনের পরের ক্লজটা যদি প্রেজেন্ট হয়, যেমন আর হচ্ছে প্রেজেন্ট, তাহলে আগের ক্লজটিও প্রেজেন্ট হবে। তাহলে এই কিল ভার্বটা কি প্রেজেন্ট অবস্থায় আছে, মানে V1 মানে হচ্ছে প্রেজেন্ট। কিল্ড। সো আমরা ভার্বের প্রথম ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম দেখতে পাচ্ছি। এখন খেয়াল করে দেখেন, এই যে দে শব্দটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? দে হচ্ছে প্লুরাল। আচ্ছা, যদি প্লুরাল থাকে তাহলে ভার্বের বেস ফর্ম হয়, ব্র্যাকেটের মধ্যে যে ফর্মটা দেওয়া থাকে সেটাকে বেস ফর্ম বলা হয়। বেস ফর্ম মানে হচ্ছে প্লুরাল ফর্ম, তার মানে কিলই হবে। বাট দে হার্ডলি কিল এনি অ্যানিমাল হোয়েন দে আর নট হাংরি। যখন তারা সাধারণত ক্ষুধার্ত থাকে না তখন কোনো প্রাণীকে তারা হত্যা করে না। হার্ডলি নেগেটিভ বোঝায়, মানে কাউকেই হত্যা করে না বা হত্যা করে না বললেই চলে। সো আরেকটা বিষয় সেটা হলো যে এখানে আমরা ফিউচার কেন আনতেছি না বা পাস্ট কেন করতেছি না, কিল্ড কেন করতেছি না? বিষয়টা হলো, যখন কোনো কিছুর বিবরণ দেওয়া হয় সেটা সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। মানে আমরা এখানে বাঘের বিবরণ দিচ্ছি, বাঘ আসলে কী করে, বাঘ কীভাবে খায়, বাঘ কীভাবে বাঁচে। এই জন্য এই বাঘের বিষয়টা, যেহেতু এখানে বাঘের বিবরণ পেজেস আলোচনা করা হচ্ছে, যখন কোনো প্রাণী বা কোনো নাউনের বা কোনো মানুষের কোনো কিছুর বিবরণ দেওয়া হবে তখন সেটা সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। ওকে, এর পরবর্তী সেন্টেন্সটা আমরা দেখি, ইউজুয়ালি দ্য টাইগার, সাধারণত বাঘেরা ইন দ্য ডিপ ফরেস্ট। আমি আগে বললাম যে হচ্ছে এখানে সাধারণত হচ্ছে আপনার একটা বাঘের বিভিন্ন বিবরণ দিচ্ছে, বাঘের খাদ্যাভ্যাস, বাঘের জীবন প্রণালী সব কিছু আলোচনা করা হচ্ছে। এই জন্য এখানে সবসময় হচ্ছে ভার্বের V1 বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। এখন দেখেন, সাধারণত বাঘেরা হচ্ছে গভীর বনে বাস করে। ডিপ ফরেস্ট মানে গভীর বনে বাস করে। এখন কথা হচ্ছে রিজাইড মানে হচ্ছে বাস করা। এখন খেয়াল করেন, দেখেন এই যে টাইগার্স মানে প্লুরাল আছে, আমরা জানি যে সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বও প্লুরাল হবে। আর ভার্ব প্লুরাল বলতে বোঝায় বেস ফর্ম মানে প্লুরাল ফর্ম। আর ব্র্যাকেটের মধ্যে যেই ফর্মটা দেওয়া থাকে সেটা সবসময় বেস ফর্ম। সো এটা যেহেতু বেস ফর্ম, সো বেস ফর্ম মানে প্লুরাল ফর্ম, তো সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও প্লুরাল হবে, তার মানে রিজাইড হবে। দেখেন, ইউজুয়ালি দ্য টাইগার্স, সাধারণত বাঘেরা রিজাইড ইন দ্য ডিপ ফরেস্ট মানে গভীর বনে বাস করে। দে আর হার্ডলি সি ইন দ্য ওপেন আনলেস দে আর ড্যাশ টু বি এ স্ট্রং নেসেসিটি। খেয়াল করে দেখেন, দে আর হার্ডলি ড্যাশ সি ইন দ্য ওপেন আনলেস। খেয়াল করে দেখেন, আনলেসের পূর্বে বলা যাচ্ছে যে তাদেরকে দেখা যায়, সি মানে দেখা যায়, ইন দ্য ওপেন মানে খোলা জায়গায় দেখা যায়, খুব কমই খোলা জায়গায় দেখা যায়। হার্ডলি মানে কদাচিৎ, মানে নাই বললেই চলে, তেমন তাদেরকে খোলা জায়গায় খুব একটা দেখা যায় না।
এখন খেয়াল করেন যে এই যে তাদেরকে দেখা যায় না, এই দেখার কাজটা বাঘ কিন্তু নিজে করে না, তো তাদেরকে আমরা দেখতে পাই না, যেহেতু এই যে দে মানে টাইগার্সরা দেখার কাজটা নিজে করতেছে না, এই জন্য এটা একটা প্যাসিভ। আর প্যাসিভ হলে আমরা আগে বলেছি প্যাসিভ মানে হচ্ছে যদি প্রেজেন্ট টেন্সের প্যাসেজটা হয়ে থাকে তাহলে প্যাসিভ মানে হচ্ছে অ্যাম ইজারের পরে ভার্বের ভিতরি হবে। সো অলরেডি আর দেওয়া আছে, কারণ দে প্লুরাল আরও প্লুরাল, এখন ভার্বের জাস্ট ভিতরি করতে হবে, তাহলে সি স এখানে সিন হবে। দে আর হার্ডলি সিন ইন দ্য ওপেন আনলেস, যদি না দেয়ার হ্যাজ টু বি এ স্ট্রং নেসেসিটি। খেয়াল করে দেখেন, দেয়ার যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয়, তাহলে ফিল ইন দ্য গ্যাপের পরে যদি সিঙ্গুলার হয়, সিঙ্গুলার থাকে তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, আর ফিল ইন দ্য গ্যাপের পরে যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল হবে। খেয়াল করে দেখেন, এই যে ফিল ইন দ্য গ্যাপের পরে যে এ দিয়ে শুরু হয়েছে, আর্টিকেল এ অথবা এন দিয়ে যদি কোনো অংশ শুরু হয় তাহলে সেই নাউন বা নাউন ফ্রেজকে সাধারণত সিঙ্গুলার নাউন বলা হয়। তাহলে স্ট্রং নেসেসিটি, কোনো একটা শব্দের শেষে টি ওয়াই থাকলে সেটাকে নাউন বলে, তাহলে স্ট্রং নেসেসিটি এই বিষয়টা হচ্ছে, এই ফ্রেজটা হচ্ছে টোটালি সিঙ্গুলার নাউন, কারণ এখানে আর্টিকেল এ আছে, এই জন্য সিঙ্গুলার নাউন। তো যেহেতু ফিল ইন দ্য গ্যাপের পরে যদি সিঙ্গুলার নাউন থাকে তাহলে ভার্বও সিঙ্গুলার হবে। সো বি ভার্বের মধ্যে যেহেতু এটা প্রেজেন্ট টেন্সের একটা প্যাসেজ, সাধারণ বিবরণ দিচ্ছে মানে প্রেজেন্ট, বাক্যের বিবরণ দিচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা এখানে কোনো অতীতের ঘটনা নাই, তো সেই ক্ষেত্রে আমরা বির মধ্যে কী আছে, অ্যাম ইজারের মধ্যে যে কোনো একটা বসাতে হবে। আর বির মধ্যে আছে অ্যাম ইজার, তো আমরা অ্যাম তো বসাবো না, অ্যাম শুধু আয়ের সাথে বসে, আর ইজ আর আরের মধ্যে ইজ হচ্ছে সিঙ্গুলার, বসবে না, সরি ইজ হচ্ছে সিঙ্গুলার আর হচ্ছে প্লুরাল, এখানে ইজ বসবে, কারণ হচ্ছে ফিল ইন দ্য গ্যাপের পরে এই যে এ আছে মানে সিঙ্গুলার আছে, এই জন্য ইজ বসবে। যদি প্লুরাল থাকতো তাহলে এখানে বসতো আর, দেয়ার আর হতো। সো দেয়ার ইজ এ স্ট্রং নেসেসিটি, মানে হচ্ছে মানে খুব বেশি প্রয়োজন ছাড়া, স্ট্রং মানে খুব বেশি প্রয়োজন ছাড়া বাঘেরা কখনো ওপেনে আসে না, মানে সামনে আসে না, ওপেনে দেখা যায় না, খোলা জায়গায় দেখা যায় না। They often remain dashed under the deep green in search of the prey. আচ্ছা, ইন সার্চ অফ মানে খোঁজে, কিসের খোঁজে, দ্য প্রে মানে হচ্ছে শিকারি বা শিকার, তো শিকার খোঁজার জন্য, প্রে মানে যে জিনিসটা খাবে তারা, তো শিকার খোঁজার জন্য তারা ডিপ গ্রিন মানে হচ্ছে গভীর সবুজ বনের মধ্যে লুকিয়ে থাকে, হাইড মানে হচ্ছে লুকানো, লুকিয়ে থাকে। এখন কথা হচ্ছে যদি কোনো সেন্টেন্সের মধ্যে আপনি ফিল ইন দ্য গ্যাপের পূর্বে যদি রিমেইন দেখেন, তাহলে রিমেইন ভার্বের পরে সবসময় পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, ফর্ম বসে বা অ্যাডজেক্টিভ বসে। সো এইখানে হাইডের আমরা যদি পাস্ট পার্টিসিপল দিই তাহলে হাইড, হিড, হিডেন, সো এখানে অ্যান্সার হবে হচ্ছে হিডেন, এখানে হচ্ছে অ্যান্সার হবে হিডেন। সো রিমেইনের পরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, তাহলে হাইড হয়ে যাবে হচ্ছে হিডেন, হিডেন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম মানে V3 ফর্ম। ওকে, খেয়াল করে দেখেন, হুয়েন এভার দে, যখনই দে বা যখন তারা হচ্ছে, হুয়েন এভার মানে যখনই তারা হচ্ছে, এনি প্রসপেক্টিভ প্রে মানে হচ্ছে, প্রে মানে হচ্ছে শিকার, কোনো একটা শিকারের বা উপযুক্ত কোনো একটা শিকারের খোঁজ পায়, মানে অনুমান করতে পারে, ডিসসার্ন অনুমান করা বা খোঁজ পাওয়া, তো যখন অনুমান করতে পারে যে হচ্ছে তারা কোনো একটা শিকার পেয়েছে, তখন তারা কি করে, আরেকটা বিষয় সেটা হলো যেহেতু এই যে দে হচ্ছে আমার প্লুরাল, তো সাবজেক্ট যেহেতু প্লুরাল তাহলে ভার্বটাও কী হবে, প্লুরালই হবে। আর প্লুরাল বলতে বোঝায় বেস্ট ফর্মটাই হবে, এখানে কি আছে, ডিসসান আছে, এটা বেস্ট ফর্ম, মানে ব্র্যাকেটের মধ্যে যে ফর্মটা থাকবে সেটাকে বেস্ট ফর্ম বলা হয়, তাহলে ডিসসানই হবে, কারণ সাবজেক্ট যেহেতু প্লুরাল তাহলে ভার্বটাও হচ্ছে প্লুরাল হবে, তাহলে যা আছে তাই হবে, ডিসসার্ন। ওকে, whenever they discern any prospective prey, they take a pause, যখনই তারা হচ্ছে কোনো একটা শিকার দেখে তখন তারা কি করে, they take a pause to, দেখেন এই পজ মানে হচ্ছে অঙ্গভঙ্গি করা, মানে হচ্ছে তারা কি করে, তারা একটা এমন একটা ভাব নেয়, মানে এমন একটা অঙ্গভঙ্গি করে যে তারা ঝাঁপিয়ে পড়বে, আপন ইট মানে ওই শিকারটার উপরে, প্রেইটার উপরে, ফল মানে হচ্ছে ফল আপন ইট, এখানে তারা ফল দ্বারা বোঝাচ্ছে যে ঝাঁপিয়ে পড়া মানে ঝাঁপিয়ে পড়বে। সো দেখেন এই যে টু আছে, যেহেতু সাধারণত প্রিপোজিশন টু এর পরে সবসময় ভার্বের V1 বসে, তাহলে ব্র্যাকেটের মধ্যে তো অলওয়েজ V1ই থাকে, মানে বেস্ট ফর্মই থাকে, এই জন্য ফল যা আছে তাই হবে, তো টু ফল আপন ইট। টাইগার্স অফেন, দেখেন বাঘেরা মাঝে মধ্যে কী করে, অনেক সময় বা প্রায় কী করে, তারা হচ্ছে ইউনাইট মানে একত্রিত হয়, একসাথে দেমসেলফ তাদেরকে একত্রিত করে হচ্ছে একসাথে অ্যাটাক করে, টু অ্যাটাক দেয়ার প্রে, তাদের শিকারকে একসাথে অ্যাটাক করে, ফ্রম ডিফারেন্ট বিভিন্ন দিক থেকে, মানে বিভিন্ন দিক থেকে ডাইরেকশনস, ফ্রম ডিফারেন্ট ডাইরেকশনস, মানে বিভিন্ন দিক থেকে তারা হচ্ছে ওই শিকারকে আক্রমণ করে একসাথে, অনেকগুলো বাঘ একসাথে হয়ে। খেয়াল করে দেখেন, এই যে বাঘরা হচ্ছে, এই যে বাঘেরা আছে মানে টাইগার্স আছে, প্লুরাল আছে, তো সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা কী হবে, প্লুরালই হবে, মানে হচ্ছে ভার্বের বেস্ট ফর্ম বসবে, তাহলে ইউনাইট যা আছে তাই বসবে। যদি আমাদের
টাইগার্স না হয়ে যদি এখানে টাইগার থাকতো, এস না থাকতো, তাহলে সেটাকে সিঙ্গুলার হলা হতো। তখন আমার এই ভার্বটাকে সিঙ্গুলার করতে হতো। আর ভার্বকে সিঙ্গুলার করার নিয়মটা হচ্ছে ভার্বের সাথে এস বাই এস হবে, মানে ইউনাইটস হতো। যদি এখানে টাইগার হতো তাহলে এখানে ইউনাইটস হতো, মানে হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হবে। আর টুর পরে সাধারণত টুর পরে সবসময় ভার্বের ভি অন হয়। সো দেমসেলভস টু অ্যাটাক হবে, এখানে যা আছে তাই হবে, এখানে যা আছে সেটাই হবে। কারণটা হচ্ছে টুর পরে সবসময় ভার্বের ভি অন হয়, আর এটাকে বলা হয় ইনফিনিটিভ। ওকে, পরবর্তী দেখেন, অ্যান অ্যাডাল্ট টাইগার ডিভার মানে গিলে ফেলে 20 to 30 kilograms অফ মিট, মানে প্রায় হচ্ছে 20 থেকে 30 কেজি মাংস খেয়ে ফেলে একটা সিঙ্গেল মিল, মানে একবার খাওয়ার সময় প্রায় 20-30 কেজি মাংস খেতে পারে। মানে একটা শিকার করলো কোনো একটা প্রাণীকে, এবং সে যদি 20-30 কেজি মাংস থাকে তাহলে সেটা একবারে খেয়ে ফেলতে পারে। এখন যে বিষয়টা সেটা হলো যে এখানে আসলে কি বসবে। দেখেন, অ্যান অ্যাডাল্ট টাইগার আছে, এখন যেখানে কিন্তু কোনো প্রকার এস নাই। আরেকটা কথা সেটা হলো, আমি এর আগেও বলেছিলাম যে কোনো একটা জায়গায় যদি আর্টিকেল এ বা এম থাকে তাহলে ওই নাউন বা নাউন ফ্রেজটাকে বলা হয় সিঙ্গুলার। তার মানে এটাকে আমরা সিঙ্গুলার নাউন ধরতে পারি, কারণ আর্টিকেল এ বা এম থাকলে সেটা চোখ বন্ধ করে সিঙ্গুলার। তাহলে অ্যান অ্যাডাল্ট টাইগার, তো এটা হচ্ছে সিঙ্গুলার নাউন। আচ্ছা, এই সিঙ্গুলার নাউন যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার হয়ে গেল, তাহলে ভার্ব কীভাবে সিঙ্গুলার হবে? সো ভার্বকে সিঙ্গুলার করতে হলে এখানে তো ভার্বের বেস ফর্ম আছে, মানে প্লুরাল ফর্ম আছে। বেস ফর্ম মানে প্লুরাল ফর্ম। সো এই বেস ফর্মটাকে যদি আমরা মানে প্লুরাল ফর্মটাকে যদি সিঙ্গুলার করতে চাই তাহলে কী করতে হবে? এস বাই এজ যোগ করতে হবে। সো ডিভারের সাথে যদি আমরা এজ যোগ করি তাহলে ডিভাওয়ার্স হবে, শুধুমাত্র এজ যোগ করতে হবে। সো ডিভাওয়ার্স মানে অ্যান অ্যাডাল্ট টাইগার ডিভাওয়ার্স 20 to 30 kilograms of meat at a single meal. ইন আওয়ার সুন্দরবনস দ্য নাম্বার অফ টাইগার্স, খেয়াল করেন, দ্য নাম্বার অফ টাইগার্স, এই যে আমার ফিল্ম থেকে পূর্বে যে সাবজেক্টটা আছে ইন দ্য নাম্বার অফ টাইগার্স, কোনো একটা জায়গায় যদি আপনি দেখেন যে দা নাম্বার অফ আছে, তাহলে মনে রাখবেন দা নাম্বার অফ থাকলে সেটা সিঙ্গুলার, দা নাম্বার অফ থাকলে সেটা হচ্ছে সিঙ্গুলার। যদিও এখানে এস আছে তবুও নিয়মটা হচ্ছে দা নাম্বার অফ আছে কিনা। দা নাম্বার অফ থাকলে সিঙ্গুলার, বাট এ নাম্বার অফ থাকলে প্লুরাল। দার পরিবর্তে যদি এ থাকে, এ নাম্বার অফ হতো তাহলে প্লুরাল হতো। ওকে, এটা একটা রুলস, যদিও আর্টিকেল এ আছে বাট এটা ব্যতিক্রম। দ্য নাম্বার অফ থাকলে সিঙ্গুলার আর এ নাম্বার অফ থাকলে প্লুরাল। তো সো দ্য নাম্বার অফ আছে তার মানে সিঙ্গুলার। যেহেতু সিঙ্গুলার আছে তাহলে এখন কি বসবে আমরা একটা বিষয় দেখি, সেটা হচ্ছে আমাদের সুন্দরবনে মানে টাইগারের, বাঘের, বা দেখা যায় বাঘের সংখ্যা, নাম্বার মানে সংখ্যা, বাঘের সংখ্যা কিন্তু দিন দিন কমে যাচ্ছে। ডিক্রিজ মানে কমে যাচ্ছে। সো এই বিষয়টা কিন্তু চলমান, এখনও চলতেছে, মানে এখনও কমতেছে, একের পর এক কমতেছে। দিন যত যাচ্ছে বাঘের সংখ্যা কমে যাচ্ছে। তো এই যে বাঘের সংখ্যা কমে যাচ্ছে, যখন যে জিনিসটা একের পর এক চলতে থাকে তখন সেটাকে বলা হয় কন্টিনিউয়াস। তার মানে আমরা যেহেতু এটা একটা প্রেজেন্ট বিবরণ দিচ্ছি, কোনো একটা বাঘের বিভিন্ন বিষয় প্রেজেন্ট বিবরণ দিচ্ছি, তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতে কী বোঝায়? যেহেতু আমাদের সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে আমাদের এম ইজ আর এর মধ্যে কোনটা নিয়ে আসবো? অবশ্যই ইজ নিয়ে আসবো, কারণ ইজ সিঙ্গুলার। আর এম শুধু আয়ের সাথে বসে, এমও সিঙ্গুলার, আর হচ্ছে প্লুরাল। তো সেই ক্ষেত্রে ইজ, আর যেহেতু আমরা কন্টিনিউয়াস হইতেছে, মানে এই জিনিসটা একের পর এক চলছে, তো এই জন্য এটাকে বলা হয় কন্টিনিউয়াস। আর কন্টিনিউয়াস করার জন্য কী করতে হবে? এই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, মানে ইজ ডিক্রিজিং। যদি আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করি তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে গেল। দেখেন, ইন আওয়ার সুন্দরবনস দ্য নাম্বার অফ টাইগার্স ইজ ডিক্রিজিং ডে বাই ডে, মানে হচ্ছে সুন্দরবনে বাঘের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। ওকে, এখন খেয়াল করে দেখেন তো এখানে দেওয়া আছে যে কেন কমে যাচ্ছে সেই বিষয়টা একটু এখানে আলোচনা করা আছে। যেমন পোচিং মানে হচ্ছে এই শিকার করা, দেখা যায় বাঘ শিকার করা হচ্ছে। সো এই পোচিং শিকার করার কারণে, এবং হচ্ছে অনেক সময় পাচার করা হয় অবৈধভাবে, ইলিগাল ট্রাফিকিং, মানে পাচার করার কারণে, বাঘ শিকারের কারণে বা পাচারের কারণে হচ্ছে এই ডিক্রিজ মানে কমে যাচ্ছে বাঘগুলো। মানে কমে যাওয়ার রিজন, মানে কমে যাওয়ার কারণটা হলো, মেইন কারণটা হলো দুইটা কারণ এখানে। একটা হচ্ছে পোচিং মানে শিকার করা, একটা হচ্ছে অবৈধভাবে পাচার করা, ইলিগাল ট্রাফিকিং। এখন কথা হচ্ছে যে বাঘ কমে যাওয়ার কারণ কয়টা, মেইন রিজন কয়টা? দুইটা। তার মানে সাবজেক্টে যদি যে ফিল্ম থেকে পুরো যতটুকু অংশ থাকে ততটুকু সাবজেক্ট, তার মানে পোচিং অ্যান্ড ইলিগাল ট্রাফিকিং দুটো অংশ আছে, দুটো জিনিস আছে, দুটো কারণ আছে। সো এই যে দুইটা আইটেম আছে, এই জন্যটাকে প্লুরাল বলা হবে। এখন আমার সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আমার ভার্বও প্লুরাল হবে। আর ভার্বের প্লুরাল বলতে কী বোঝায়? টু বি ভার্ব, বি ভার্ব মানে হচ্ছে এম ইজ আর। সো এম তো বসবেই না, কারণ হচ্ছে এম সিঙ্গুলার। ইজ বসবে না, ইজও সিঙ্গুলার, তাহলে কে বসবে? আর বসবে, কারণ আর হচ্ছে প্লুরাল। আর আমাদের সাবজেক্টটা হচ্ছে প্লুরাল, কারণ আমাদের সাবজেক্ট রাইট ফর্মের মেইন নেমটা হচ্ছে
সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও প্লুরাল হবে। ওকে, যেহেতু আমাদের সাবজেক্টটা প্লুরাল এই জন্য আমাদের ভার্বটাও হয়ে গেল প্লুরাল। তো পোচিং অ্যান্ড ইলিগাল ট্রাফিকিং আর দ্য মেইন রিজনস অফ ডিক্রিজ। সো দ্য কনসার্ট অথরিটি মানে মেইন কর্তৃপক্ষকে কী করতে হবে, শুড বি কমিটেড টু টেক অ্যাকশন টু প্রোটেক্ট দ্য টাইগার্স। এই বাঘগুলোকে সংরক্ষণ করার জন্য, রক্ষা করার জন্য একটা অ্যাকশন নিতে হবে। টেক মানে নেওয়া, একটা অ্যাকশন নিতে হবে। আচ্ছা, তো অ্যাকশন নেওয়া উচিত। এখন খেয়াল করে দেখেন এই যে কমিটেড বিষয়টা আছে আমাদের সাবজেক্টের মধ্যে, যদি কমিটেড থাকে তাহলে কমিটেড টু এর পরে সবসময় জিরান্ড বসে। কমিটেড টু এর পরে সবসময় জিরান্ড বসে। তো আমাদের জিরান্ড করতে হলে যেই ভার্বটা থাকবে তার সাথে আইএনজি করতে হবে, এটাকে বলা হয় জিরান্ড। তো ভার্বের সাথে আইএনজি মানে হচ্ছে জিরান্ড। তার মানে হচ্ছে ঠিক আমরা জানি যে টু থাকলে, প্রিপোজিশন টু থাকলে ভিওন হয়, কিন্তু কিছু কিছু ব্যতিক্রম আছে, যেমন কমিটেড টু যদি থাকে তাহলে আপনাকে সবসময় ভার্বের সাথে আইএনজি করতে হবে, টেকিং। সো টু টেকিং অ্যাকশন টু প্রোটেক্ট দ্য টাইগার্স। ধন্যবাদ সবাইকে।